দর্পণের দৃষ্টিতে বিস্ময়। সে বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমার ভেতরটা কিভাবে পড়ে ফেলেন মিস অদ্রিতা? অদ্রিতা লাজুক কণ্ঠে বলল, যাদের মনের মিল থাকে তারা একে অপরের শ্বাস প্রশ্বাসের গভীরতাকেও পড়তে পারে। আপনি সত্যি প্রশংসার যোগ্য মিস অদ্রিতা। ভেতরে আসুন। প্রথমবার এসেছেন আমার বাসায়, দেখুন আপনার আপ্যায়নের জন্য কত মানুষ অপেক্ষা করে আছে। দর্পণ দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল। অদ্রিতা কপাল কুঁচকে ভেতরে উকি দিয়ে হাসি মুখে ঢোকে। দর্পণ দরজা আটকে ভেতরে চলে যায়। অদ্রিতা ভেতরে ঢুকতেই চমকে উঠল ঘর ভর্তি বিজিবি কর্মকর্তাদের দেখে। তাকে দেখতেই দুইজন ফিমেল উঠে আসে। অদ্রিতা ভয়ার্থ দৃষ্টিতে একবার দর্পণ আর একবার তাদের দিকে তাকায়। স্তম্ভিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি দর্পণ? দর্পণ শীতল দৃষ্টিতে তাকালো, খানিকটা এগিয়ে যায় অদ্রিতার দিকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সাবধান করেছিলাম তার থেকে দূরে থাকতে, শোনেননি? তার চোখে পানি এসেছে আপনার জন্য। এটা আমি মোটেই সহ্য করব না। বাইরের যে কেউ এসে তাকে কাঁদাতে পারে না, এই অধিকার আমি কাউকে দেইনি। বলেই সে সরে আসে। বিজেপির কর্মকর্তার উদ্দেশ্যে বলল, আপনারা তাড়াতাড়ি কাজ সারুন, আমি দরজাটা আটকাবো। ফিমেল কর্মকর্তা দুজন এসে অদ্রিতার হাতে হাত করা পরিয়ে দেয়। অদ্রিতা চেঁচিয়ে উঠে বলে, আমি কি করেছি? আপনারা আমাকে হাত করা পড়াচ্ছেন কেন? কি করেননি ম্যাডাম, কাউকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছেন, তাও আবার এমন গুন্ডা যাদেরকে আটক করার জন্য সেনাবাহিনী হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি যে এতদিন খোলা আকাশের নিচে ঘুরে বেরিয়েছেন, এটা আপনার ভাগ্য। এখন নাটক কম করে চলুন। এমনিতে গা গরম হয়ে উঠেছে, শালীনতা বজায় রেখে চলাফেরা করবেন তো। এখন যদি এভাবে আপনাকে নিয়ে যাই, কয়েদিরা সহ কর্মকর্তারাও কাজ ফেলে আপনাকে দেখে চোখ জোড়াবে। এই, ওকে কেউ চাদরে জড়িয়ে তারপর নিয়ে যাও। একজন কর্মকর্তা ফিচেল হেসে বলল। অদ্রিতা হতবিহ্বল হয়ে শুধায়, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি কাউকে মারতে চেয়েছি? লোকটি অদ্রিতার চোখের সামনে একটি ভিডিও তুলে ধরে, যেখানে সে শিয়াশাকে মারার জন্যে যাদের টাকা দিচ্ছিল সেটা স্পষ্ট দেখাচ্ছে। অদ্রিতার চোখ ভরে উঠল। সে ভেজা চোখে দর্পণের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে এমন করতে পারেন না দর্পণ। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, আর আমি যা করেছি সব আপনার জন্য করেছি। বিজেপির কর্মকর্তা খেকিয়ে উঠল। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে গলায় তোয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে গেল। রাত 9টা বাজে, কিছুক্ষণ আগেই বাসায় এসেছে অফিস থেকে। তন্মধ্যে এই আপদকে চিরতরে বিদায় করতে পেরে খানিক স্বস্তি মিলল। এখন ঠান্ডা মাথায় একটা গোসল নেবে। পিচের রাস্তার পাশ ঘেঁষে স্যাঁতসেঁতে শ্যাওলা চাপটে আছে সুউচ্চ পাহাড়ের বিস্তৃত কাঠামো। জিপিএসে তখনও 1 কিলোমিটারের পথ নির্দেশ করছে, অথচ সাইফের কাছে সেটা 100 কিলোমিটার দীর্ঘ অনুভব হচ্ছে। সন্তানের জীবন নিয়ে যখন শঙ্কা তৈরি হয়, তখন একটা বাবার অভ্যন্তর ঠিক কেমন অনুভূতির সঞ্চার হয়, এ যেন বর্ণনাতীত এক অনুভূতি। শঙ্কিত দেহ ভয় উত্তেজনায় ক্রমশই দুর্বলতা অনুভব করলো। স্টিয়ারিং এর হাত দুটো শক্ত করে চেপে ধরে সাইফ চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। অক্ষিপটে ভেসে ওঠে ছোট্ট মুখটি। দৈবাত কেঁপে উঠল সাইফের শঙ্কিত কায়া। কেননা ভেসে ওঠা মুখটি আধমৃত জীর্ণ শীর্ণ আঘাতপ্রাপ্ত বিধ্বস্ত নিঃশ্বার তাকিয়ে আছে তার দিকে। তাতে যেন হাজারো অভিযোগ, যেন বলছে, পাপা তুমি কিভাবে আমায় অন্য কারোর হাতে তুলে দিলে? দেখো আমার গায়ে কত রক্ত, আবার অনেক ব্যথা করছে। পাপা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? সাইফ চাপা আর্তনাদ করে উঠল প্রিন্সেস বলে। চট করে চোখ খুলে ফেললো, সঙ্গে সঙ্গে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। মৃণালের রক্তাক্ত মুখটি কেন তার অক্ষিপটে ভাসছে? তার বাচ্চা ঠিক আছে, তার প্রিন্সেস তো একদম ঠিক আছে। সে ওভার থিঙ্কিং করছে। এই তো আর কিছুটা পথ, তারপরেই সে গিয়ে দেখবে তার মৃণাল তার জন্য কান্না করছে আর অপেক্ষা করছে। সে জানে তার প্রিন্সেস তার অপেক্ষায় তাকে পৌঁছতে হবে, খুব দ্রুত পৌঁছতে হবে। অ্যাক্সেলেটারের বল প্রয়োগের মাত্রা বাড়তে থাকে, ঠিক ততক্ষণ বাড়ে যতক্ষণ না সীমা পেরোয়। ড্রাইভারের উপরও সাইফ বিশ্বাস করতে পারেনি। ড্রাইভার যদি গাড়ি
আস্তে চালাই, তার প্রিন্সেসের অপেক্ষা যদি আরো দীর্ঘ অসহনীয় হয়ে ওঠে। সাইফকে বলা হয়নি মৃণাল কোথায় আছে, তাকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। যদি জীবিত উদ্ধার করতে পারে তো করুক। সে আধা ঘন্টার মাঝে খুঁজে নিয়েছে মেয়ের ঠিকানা। শ্যাওলা বরগাছায় আবৃত পাহাড়ের পদতলে অন্ধকারাচ্ছন্ন গোমট গা ছমছমে পরিবেশ। উদ্যমী পায়ে এগিয়ে চলা সাইফ ঝোপঝাড় ভেঙে ছুটে যায় ভেতরে। টিনের একটা ভাঙাচোরা ঘর। সাইফের ভয়ার্থ মুখশ্রী বেরং ধারণ করে ভেতরে থেকে আসা পাশবিক কথোপকথনে। কেউ বলছে 4-5 টুকরো করে বাক্সবন্দি করে পাঠিয়ে দে, আর একজন বলছে যা করার তাড়াতাড়ি কর। দেহে রক্ত সঞ্চালন বাড়তে থাকে, সাথেই বেড়ে যায় দৈহিক উষ্ণতা। সাইফ এগিয়ে যায়, দরজাটা ধাক্কা দিলেই ক্যাচক্যাচ করে খুলে যায় দরজাটি। 4 জন 27 কি 28-এর দাঁড়গোড়ায় থাকা যুবক চমকে উঠে সাইফের দিকে তাকায়। সাইফের মনোযোগ সেদিকে নেই, তার মনোযোগ তো ইটের টুকরোর ওপর নিথর পড়ে থাকা রক্তাক্ত দেহের দিকে। পরনে বেবি পিঙ্ক কালারের প্রিন্সেস ড্রেসটি খণ্ড বিখণ্ড, জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। এটা কি তার মেয়েটার রক্ত? দেহে এত রক্ত কোত্থেকে আসলো? কতই বা কষ্ট হলো তার মেয়েটির। গাল দুটোতে খামচি থাপ্পড়ের দাগ স্পষ্ট। পাপা বলে অনেক চিৎকার করেছিল বোধহয়, কিন্তু হায়, নিষ্ঠুর পাপা তখন ছিল না। সাইফ অসহায়ের ন্যায় চিৎকার করে উঠল মৃণালের রক্তাক্ত দেহটি বুকের মাঝে নিয়ে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, প্রিন্সেস, এই প্রিন্সেস, পাপা এসে গিয়েছে। ওঠো, চোখ খোলো মা, দেখো পাপা, এই তোমায় আর কেউ কিছু করতে পারবে না। 4 জন যুবক কিয়ৎকাল সময় নিল, তবে পরিস্থিতি বুঝে ওঠার আগেই বিজিবির কর্মকর্তারা ঘিরে নেয় চারিপাশ। রুদ্ধশ্বাস আটকে আশরাফ ত্রস্ত পায়ে ঘরটিকে ঢোকে। আইনের শাস্তির অপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয় না। রক্ত টকবগে ক্রোধ ঘৃণায় তাদের হাতে থাকা ছুরি দিয়েই কসাইয়ের মতো একটাকে জখম করে। দেহ থেকে অঙ্গ বিচ্ছেদের যন্ত্রণায় যুবকটি তখন মাটিতে কই মাছের মতো লাফাতে থাকে। আশরাফের চিত্ত ঠান্ডা হয়ে আসে ফিনকি দিয়ে ছিটকে পড়া রক্তের ফোয়ারা দেখে। বিজেপির কর্মকর্তারা আশরাফের অসংলগ্ন আচরণে তার উপর ধরাশায়ী হয়ে গেল। বল প্রয়োগ করে তাকে আটকায়। জীবন আরো একবার সাইফকে কাওয়ার্ড ঘোষণা করতে গিয়েও থমকে যায় সকলে, কেননা ছোট্ট ওই প্রাণটির মধ্যে বোধহয় বাবার উপর অঢেল বিশ্বাস ছিল। সে হয়তো জানতো তার বাবা আসবে, তার বাবা তাকে কখনোই কিছু হতে দিতে পারে না। দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। সকলকে অবাক করে দিয়ে মৃণাল নড়ে ওঠে, বদ্ধ নেত্রে অস্ফুট ব্যথাতুর শব্দে কেঁদে ওঠে। সাইফ এক মুহূর্ত অপেক্ষা করে না, কোলে তুলে নিয়ে উন্মাদের মতো দৌড়তে থাকে, যেন পা থামতেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। শিয়াশা বজ্রাহত চাহনিতে দেখছে আইসিইউতে শুয়ে থাকা ক্ষত বিক্ষত ছোট্ট দেহটিকে, তো একবার নতমস্তকে বসে থাকা বাবাকে। মৃণাল বেঁচে আছে, তবে এখনো শঙ্কা মুক্ত নয়। রাফ টাচ লাগাতার আঘাত মারধর করায় শরীরে শুধু প্রাণটুকুই অবশিষ্ট ছিল। শিয়াশা হাঁটু গেড়ে বসে বাবার সামনে, ম্লান কণ্ঠে শুধায়, আমি তো জানতাম আমার পাপা সুপারম্যান, তবে এতটা পাশবিক নির্যাতনের শিকার কেন হতে হলো ওই বাচ্চাটিকে? ইদানিং তোমায় চিনতে পারছি না বাবা। কি হচ্ছে এগুলো আমাদের সাথে? তুমি কি লুকাচ্ছ আমাদের থেকে? কারা করেছে ওর সাথে এমন? কেনই বা করেছে? আমার জবাব চাই বাবা। ঘন পল্লব ভিজে উঠল, কেমন করে পাল্টে যাচ্ছে তাদের জীবন। আগের মতো সেই নির্ভীক প্রাণবন্ত হাসি খুশি জীবনটা যেন অচিরেই অতীত হয়ে ধরা দিচ্ছে। সাইফ অপ্রস্তুত চঞ্চল দৃষ্টিগোচরে মত্ত, কম্পিত কণ্ঠে বলে, ওর বাবা টাকার লোভে ওকে নিয়ে বিক্রি করে দিয়েছিল। এখানে আমরা কোনোভাবে সম্পৃক্ত নই। ওই বাস্টার্ডকেও পুলিশে দাও, পুরো পরিবারটাকে পুলিশে দাও। শিয়াশার কণ্ঠে তেজের হুঙ্কার ঠিকরে বেরোচ্ছে। সাইফ চোখ তুলে তাকায় মেয়ের দিকে, মৃদু হেসে বলে, সে আইনের লোকের কাজ তারা করবে, তুমি চিন্তা করো না বাচ্চা। রাত 12টা বেজে গিয়েছে, আশরাফের সাথে বাসায় চলে যাও। আমি কোথাও যাব না। পাশ থেকে আশরাফ ব্যগ্র কণ্ঠে বলল, আমিও কোথাও যাব না, মৃণালের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করব। শিয়াশাও জেদি গলায় বলল। সাইফ কিছু বলল না, চোখ সরিয়ে ফোনের দিকে তাকায় মেহমানের ছোট্ট একটা মেসেজ। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় শিয়াশা আর আশরাফের উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা থাকো, আমার একটু কাজ আছে, সেটা সম্পূর্ণ করে আসি।
ঘুটঘুটে অন্ধকারে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে মৃণালের বাবা, মৃণালের সৎ মা এবং তার দাদি। এই তিনজনেই সকালে এসেছিল মৃণালকে নিতে। মৃণাল যখন তার মায়ের গর্ভে ছিল তখন থেকেই তার মা মেয়ে দুজনে শ্বশুরবাড়ির অমানবিক নির্যাতনের শিকার হতো। কারণবিহীন রাত দিন তাদের উপর চলা এই নির্যাতন সহ্য করে মৃণালের মা মৃণালকে জন্ম দেয়। তবে 3 মাস যেতেই যেন মা মেয়ের জীবন হুমকির মুখে পড়ে। পরিবারের নির্যাতন থেকে নিজেদের মুক্তি দিতেই একদিন মৃণালের মা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েকে রেখে যায় হাসপাতালে এক নার্সের কাছে। কেন রেখে যায় তার কারণ অজানা। হয়তো তার সামর্থ্য ছিল না মেয়েকে বহন করার, কিংবা হয়তো মৃণালের ভবিতব্য গঠনের জন্য ওটাই সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল। সাইফ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মৃণালের বাবার দিকে। বোঝার চেষ্টা করছে সামনের লোকটা মানুষ নাকি পশু। মানুষ হলে তো একটু মনুষ্যত্ব থাকতো। নিজের মেয়ে না হোক কোনো মানুষ তো কখনো একটা অন্যের বাচ্চাকেও টাকার লোভে কারো হাতে তুলে দিতে পারবে না। বাবার আরেক নিকৃষ্ট প্রকারভেদ যে তার সামনে সুস্পষ্ট, যে কিনা টাকার জন্য মেয়ের হাসি কেড়ে নিতে দুবার ভাবেনি, সঁপে দিয়েছে পশুদের কাছে। একটাবার ভাবেনি বাচ্চাটির সাথে ঠিক কি হবে। আর ভাবতে পারে না সাইফ তার মস্তিষ্কেও এক পশু ভর করেছে, যতক্ষণ পর্যন্ত না ওটাকে নামাতে পারবে স্বস্তি নেই। পাশেই মেহমাদ দাঁড়িয়ে আছে। মেহমাদ চৌধুরী নিবাসের থেকে শুরু করে আশা ফাউন্ডেশনের সিকিউরিটি চিফ, তাদের নিরাপত্তার সকল দায়িত্ব মেহমাদের। মেহমাদের পেছনে দুজন মহিলা গার্ড দাঁড়িয়ে আছে। আজ স্পেশালি তাদের আনা হয়েছে। সাইব হকি স্টিকটা হাতে তুলে নেয়। মেহমাদের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলে মৃণালের সৎ মা আর দাদিকে অন্য কক্ষে নিয়ে যেতে। মহিলা গার্ড দুটো টেনে হিঁচড়ে নিয়ে যায় তাদের দুজনকে। ঠিক 10 মিনিটের মাথায় গোডাউনটি লাগাতার লাঠিচার্জের শব্দে আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। অনবরত আঘাত করে যাচ্ছে মৃণালের বাবার দেহ রক্তবর্ণ ধারণ করে। হালকা হওয়া বাঁধন ছেড়ে মৃণালের বাবা সাইফের পা আঁকড়ে ধরে অনুনয় করে বলে, আমারে ছাইড়া দেন, আমি টাকার লোভে পইরা এমনটা করছি। আমি আগে ঠিকই জানতাম আমার মাইয়া এই জায়গায় তাহে, কিন্তু আমি কখনো খোঁজ নিতে পাই নাই। আপদ বিদায় হয়েছে, কিন্তু কয়েকজন লোক সেই দিন আমার বাড়িতে যায়, গিয়ে আমায় এই প্রস্তাব দেয়, সাথে মোটা অঙ্কের টাকা, যাতে আমার জীবনযাপন বিনা পরিশ্রমে আরামায়েসে কাটাইয়ে দিতে পারম। তাই আমি রাজি হইয়া গেছি। একজনের জানের উপর দিয়ে যদি 5 জন সুন্দর জীবনযাপন করতে পারে তো দোষের কি? শেষের কথাটি বলতে দেরি আছে মৃণালের বাবার মাথাটা থেতলে যেতে দেরি নেই। সাইফ হুঙ্কার দিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ওঠে, সু বা ওটা আমার সন্তান, তুই ওর জানের উপর দিয়ে নিজে ভালো জীবনযাপন করার চিন্তাও করিস কিভাবে? তুই জানিস ও কত কষ্ট পেয়েছে? ওর সারা গায়ে যখন রক্ত লেগেছিল তুই জানিস ও কেমন করছিল? ব্যথায় আমার মেয়েটা কথা বলতে পারেনি। জানোয়ারের বাচ্চা, শুধু প্রাণে বেঁচে ছিল। অতটুকু দেহ কিভাবে এই পর্যন্ত সহ্য করেছে? তোর মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোর মতো 2-1টা মরলে দুনিয়ার বোঝা কমবে। বলেই সাইফ বেধড়ক পেটাতে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেহ ভারসাম্য হারায়। অপর কক্ষ থেকে কখনো নারী চিৎকার ভেসে আসছে। মৃণালের দৈহিক সুস্থতায় স্থিতিশীল পর্যায়ে আসতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। প্রথম যেদিন জ্ঞান ফিরে আসে বাচ্চা মেয়েটি অস্বাভাবিক আচরণ করে। ভয় ভেতরে গেঁথে যাওয়ায় কেউ সামলাতে পারছিল না। খিঁচুনি উঠে যেত। তেমন কোনো কথা বলে না, শুধু কাঁদে। শুধুমাত্র সাইফের সান্নিধ্যে মেয়েটি একটু শান্ত হতো। সেই থেকে সাইফ কখনো মৃণালকে নিজের থেকে দূরের করেনি। এমনকি ওয়াশরুমে যেতে নিলেও বাচ্চা মেয়েটি বাবার পোশাক টেনে ধরবে। হাসপাতাল থেকে নিয়ে এলেও মৃণাল এখন বাবার সাথে বাবার ঘরে থাকে, আশ্রমে থাকে না। সাইফ জানায় মৃণাল যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে, ভয় কাটিয়ে উঠছে, ততদিন সে তার কাছেই থাকবে। অপরাহ্নের শেষ মিঠা কিরণে বিশালাকার বারান্দা তখন ঝলমলিয়ে রয়েছে। ঝুলন্ত বাগান মৃদু সমীরণের ঝাপটাই হেলছে দুলছে। বারান্দায় অবস্থানরত 4 জন নিজ নিজ দৃশ্যপট থেকে সেই সৌন্দর্য আস্বাদনে খানিক মৌনতা অবলম্বন করে। মেজর ওয়ালিউল্লাহ স্মিত কণ্ঠে শুধায়, কি করবি, কিছু ভেবেছিস?
বুকের মাঝে শুয়ে থাকা ছোট্ট দেহটি নড়ে ওঠে শব্দ দূষণে। সাইব শাহাদাত আঙ্গুলে ঠোঁট ঠেকিয়ে ইশারায় চুপ হতে বলে। ঘুমন্ত মৃণালের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুম গাঢ় হতেই মেয়েটি হাত পা ছেড়ে দিল। সাইব বুঝলো মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তপ্তশ্বাস ফেলে অবসাদ মিশ্রিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি করব। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে আশফাক আহমেদ গম্ভীর মুখে বলল, পিছু হাঁটতে চাইলেও সে কোনোদিন আমাদের ছেড়ে দেবে না। সেই নতুন খেলায় মজেছে। সিয়াসার দিকে নজর পড়েছে তার। এই পরিস্থিতি থেকে বের হওয়াটাও দুটো পথ আমাদের সামনে খোলা রয়েছে। একটা দর্পণ, যদি এই কেস ক্লোজ করে দেয় তবেই হয়তো সে আমাদের পিছু ছেড়ে দেবে, সিয়াসার পিছু ছেড়ে দেবে। কেননা সে মাথায় একটা গেঁথে নিয়েছে, দর্পণের কেড়ে নেওয়ার মতো এই একটা জিনিসই রয়েছে, আর এটাই তার কাজে দেবে। যেটা অসম্ভব আমার মনে হয় না। দর্পণ কখনো এই কেস থেকে পিছু হাঁটবে। আর একটা উপায় রয়েছে, যদি আমরা কেউ পিছিয়ে না হাঁটি, বরং দর্পণের সঙ্গ দেই, প্রতিবারই অশুভ শক্তির বিজয় হবে এমনটা তো নাও হতে পারে। আমরা সকলে একসাথে লড়াই করলে অবশ্যই কিছু না কিছু করতে পারবো। মেজর ওয়ালি উল্লাহ মাথা নেড়ে সম্মতি জানায়। হ্যাঁ, ঠিক বলছে সাইব। আমারও মনে হয় আমাদের যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, নয়তো দিনকে দিন সকলের বিপদ বাড়বে, বই কি কমবে না। সে জানে আমরাও এসবের সাথে জড়িয়ে রয়েছি। দুটোর একটাও আমি করব না। সাইব চোয়াল শক্ত করে তেরা কণ্ঠে বলে উঠল। আশফাক আহমেদের শান্ত দৃষ্টি ধপ করে জ্বলে উঠল। গনগনে আওয়াজে বলল, তা করবে কেন? তোমার তো সমাধানে যাওয়া পছন্দ নয়। পারো তো শুধু ও নিজের জেদের বশে করা বোকামির কারণে নিষ্পাপ প্রাণগুলো বলি দিতে। এই যে মেয়েটার অবস্থা রয়েছে না, এটার জন্য তুমি দায়ী। এই দুনিয়ার সততার কোনো মূল্য নেই। সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হলে তোমার চোখ কান মুখ বন্ধ করে বাঁচতে হবে, কিন্তু তা তো তোমার দ্বারা সম্ভব নয়। সাইব উত্তর দেয় না। সুচালো দৃষ্টি বহাল রেখেই চেয়ার ছেড়ে মৃণালকে কোলে তুলে উঠে দাঁড়ায়। তর্ক বিতর্ক চালিয়ে যাওয়ার মন মানসিকতা তার মাঝে নেই। সাইবকে উঠে যেতে দেখে ওয়ালি উল্লাহ ফের প্রশ্ন করল, চলে যাচ্ছি কোথাও? এরকমটা আর কতদিন চলবে? আজ মৃণাল, কাল অন্য একটা বাচ্চা, পরশু সিয়া, তো পরের দিন মিন্নই। আর কত এইভাবে ভয় লুকিয়ে জীবনযাপন করতে হবে? সাইফের গতি স্লথ হয়। পিছু না ফিরেই বলে, যা করার সিয়ার বিয়ের পর করব। ও দেশ ছাড়ুক, তারপর আলোচনায় বসবো। আপাতত এটা ব্যতীত আমার আর কোনো চিন্তা নেই। বলেই সে গটগট করে রুমে চলে যায়। আশরাফ ঝিমুনি দিয়ে সকলের কথা শুনছে। কোনো কিছু মাথায় ঢুকাচ্ছে না, আর ঢুকাবেও না। শুধু সময় মতো সব কটাকে দেখে নেবে। তার পরিবারের দিকে কেউ হাত বাড়াক না, সেই হাত কেটে তা দিয়ে পেইন্টিং করবে। মনে মনে এগুলো ভেবেই আশরাফ হাই তুলল। ঘুম পেয়েছে, তার ঘুমোবে। এত চিন্তার কিছু নেই। ইদানিং মানুষ মারতে বেশ মজা পায় সে। সেদিন একটার হাত কেটে লোভ বেড়ে গিয়েছে, আরো একটার পা কেটে আসা উচিত ছিল। ওই আইন কর্মকর্তাদের উপর বিন্দুমাত্র বিশ্বাস করা মোটেই উচিত হয়নি। সে যেমন টাকা দিয়ে তার অপরাধ ঢেকেছে, তেমন ওই নরপশুগুলোও তো টাকা দিয়ে নিজেদের ছাড়িয়ে নিতে পারে। ইস, ভুল হয়ে গেল। টাকা যখন দিয়েছেই তখন আরো দুটোর হাত পা কেটে আসতে হতো। সপ্তাহ গড়িয়েছে। 7 দিন কারো কাছে 7 ঘন্টার সমান, তো কারো কাছে 7 জন্মের মতো। আর যার কাছে 7 দিন 7 দিনের মতোই লাগে, সেই ব্যক্তি প্রকৃত অর্থে জীবন উপভোগ করছে। কেননা একমাত্র সেই সুখ দুঃখ ঝামেলা চিন্তা জীবনের প্রেসার সামলে সময়ের সঠিক প্রবাহ অনুধাবন করতে পারছে। কেউ কেউ তো জীবন যুদ্ধের এই আপস অ্যান্ড ডাউন প্রবাহে গা ভাসাতে গিয়ে মুহূর্ত, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যেন ভুলেই বসে। রাত তখন 9টা বেজে 39 মিনিট। রাত্রির এই প্রহরে এসে পুরুষ মানুষের গতরে ক্লান্তি, বিশ্রাম, কর্মব্যস্ততা থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষায় দেহ মস্তিষ্ক প্রায় সঙ্গ ছেড়ে দেওয়ার উপক্রম। তবে এ যেন হবার নয়। তাদের উপর যেমন গোটা সংসারের দায়িত্ব থাকে, তেমনি কর্মক্ষেত্রেরও একটা গুরুত্বপূর্ণ অংশের দায়িত্ব থাকে। ক্লান্তি, অবসাদ ভুলে তাকে সবটা দক্ষ হাতে সামলে নিতে হবেই। তার উপর যে কত দায়িত্ব, আর সেটা যদি হয় একজন দেশ সেবক, তাহলে তো কথাই নেই। দেশের সেবায় দৈহিক ক্লান্তি কেন, তারা প্রাণটাকেও গুরুত্ব দিতে পারে না। মেজর দর্পণ এহসানের হুঙ্কারে আজ সেনানিবাসের অভ্যন্তরীণ পরিবেশ খানিক বিভ্রান্তপূর্ণ, থমথমে। সকলে কাজ গুছিয়ে ঘরে ফেরার কথা ভুলে ছোটাছুটি করছে সেনানিবাসের কোনায় কোনায়। আগামীকাল 10টায় কোর্টে শুনানি। আগের রাতে সব কাগজপত্র এত মাস ধরে গোছানো, সব
প্রমাণ তথ্য দর্পণ রিচেক করে গুছিয়ে রাখতে এসেছিল। তবে এই কেসের শুরু থেকেই যেন তার ভাগ্য উল্টো দিকে দৌড়াচ্ছে। দর্পণের হাতে ধরা দেবে না। তার কামরা অগোছালো, গুরুত্বপূর্ণ কাগজপত্র তার অফিস রুমের লকারে রাখা ছিল, যেগুলো একটাও সে খুঁজে পাচ্ছে না এখন। মূলত তার ক্রোধের কারণ এটাই, তার পেন ড্রাইভে সকল তথ্যের ভিভিড কপি জমা ছিল, অথচ এখন সেটাও ওপেন হচ্ছে না। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েও যখন সুবেদার ব্যর্থ হলো, তখন অসহায় দৃষ্টিতে তাকায় স্যারের ওই থমথমে মুখশ্রীর দিকে। দার্শনিকের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি সিসিটিভি ফুটেজে স্থির এঁটে আছে। দিলজার সহ অফিসের সকলে ইশারায় সুবেদারকে জিজ্ঞেস করে কোনো কিছু করতে পারলো কিনা। সুবেদার অসহায়ত্ব প্রকাশ করে মাথা নাড়ে। সকলে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে। দিলজার হতাশ হয়ে চিন্তিত কণ্ঠে শুধায়, স্যার, আমরা এখন কি করব? একটা পেন ড্রাইভও তো ওপেন হচ্ছে না। পেন ড্রাইভ যদি ওপেন না হয় তাহলে আমরা আগামীকাল কিভাবে অতিরিক্ত সময়ের আপিল করব? অন্তত আশা চৌধুরীর ডেথ সার্টিফিকেটটাও যদি আমরা দেখাতে পারতাম তাহলে হয়তো একটা উপায় হইতো। দর্পণ ললাটে ক্ষীণ ভাঁজ, বিন্দু বিন্দু ঘাম জমেছে সেথায়। শ্যামলা মুখশ্রী আরো শ্যামলা তেলতেলে দেখাচ্ছে। সেদিকে মনোযোগ রেখেই রহস্বরে বলল, বিকেল 1টা থেকে 1:45 পর্যন্ত সময়কার ফুটেজ মিসিং। দেলোয়ার চাচা, এর সঠিক ব্যাখ্যা চাই আমি। উপস্থিত সকল কর্মকর্তার দৃষ্টি সিকিউরিটি ইনচার্জ আব্দুল দেলোয়ার প্রবীণ এক কর্মকর্তার রক্তশূন্য মুখশ্রীর দিকে। কুচকানো চামড়ায় আবৃত, চোখে আতঙ্ক। এত বছরের নিষ্ঠায় না আজ আঙ্গুল ওঠে। সে তড়িৎ গতিতে এগিয়ে যায় দর্পণের দিকে, কৈফিয়ত দেওয়ার তাগিদে বলে, স্যার, এই টাইমে সকলেই মোটামুটি লাঞ্চ টাইম ব্রেকে একটা অবসর কাটায়। তার মানে কেউ এই সময় কাজটা করেছে? সুবেদার বিচক্ষণতার সঙ্গে বলে, এই সময় বাইরের কেউ প্রবেশ করেনি সেনানিবাসে। তাহলে কি অভ্যন্তরীণ কেউ জড়িত এগুলোর সাথে? জবরুলের কথায় দর্পণ চোখ তুলে তাকায় কক্ষে অভ্যন্তরীণ সকল কর্মকর্তাদের দিকে। সরু দৃষ্টি একবার ঘুরে আসে প্রত্যেকের মুখশ্রীতে। দৃষ্টি সরিয়ে আদেশের কণ্ঠে বলে, মেজর ওয়ালিউল্লাহর থেকে একটা পেন ড্রাইভ নিয়ে আসুন। দেখুন তো সেটা অন হয় কিনা, তাহলে হয়তো খুঁজে বের করতে পারবো কোন সিস্টেমে সমস্যা হচ্ছে। একজন সৈন্য মেজর ওয়ালি উল্লাহর কক্ষে যায়। তবে মেজর ওয়ালি উল্লাহ কক্ষে নেই। তবে টেবিলের উপর তার ফোন, পেন ড্রাইভ সহ ল্যাপটপ সবকিছু রাখা। তার মানে কাছাকাছিই আছে। সে খুঁজলো মেজর ওয়ালি উল্লাহকে, কিন্তু পেল না। তাই বাধ্য হয়ে তার বিনা অনুমতিতেই পেন ড্রাইভটা নিয়ে যায়। উপস্থিত সকলে প্রাণপণে চেষ্টা করছে যেন আজ রাতের মধ্যে সমস্যার সমাধান করতে পারে। সকলে অধীর আগ্রহে সুবেদারের দিকে তাকিয়ে আছে। সুবেদার মেজর ওয়ালি উল্লাহর পেন ড্রাইভ ঢুকায় দর্পণের ল্যাপটপে। পেন ড্রাইভটি অন হয়। সুবেদার উচ্ছ্বসিত হয়ে দর্পণকে কিছু বলতে যাওয়ার আগেই অসতর্কতার কারণে একটা ভিডিও ক্লিপ অন হয়ে যায়। সুবেদার তড়িঘড়ি করে ভিডিও বন্ধ করতে গেলেও দর্পণ থামিয়ে দেয় এবং ল্যাপটপটি টেনে সামনে আনে। উপস্থিত সকলে কৌতূহলী হয়ে স্যারের সাথে ভিডিওটি দেখতে শুরু করে। ভিডিওটি তবে সেকেন্ড 2 যেতেই সকলের শিরদাঁড়া সোজা হয়ে গেল। একে অপরের দিকে বিস্ফোরিত নয়নে তাকায়। দর্পণ স্তম্ভিত চিত্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শিয়াশা বদলেছে তার স্বভাব। চপলতা, চঞ্চলতা হাসির বদলে জায়গা করে নিয়েছে স্বল্পভাষী গাম্ভীর্যতা, মুচকে হাসি যেটিও কালভেদে দুষ্কর ঠেকছে। সর্বদা আর্লি রাইজারের ট্যাগ পাওয়া মেয়েটি এখন ঘুম থেকে উঠতে উঠতে 10টা পার করে দেয়। তবুও চোখ মেলতে তার অপারগতা প্রকাশ পায়। দেহে চঞ্চলতা, বাচ্চামো দূর হয়ে অলসতা এসে ভর করেছে। শাড়িগুলোকে অযত্নে অবহেলায় দেহ থেকে বিতাড়িত করা হয়েছে। দেহে জড়িয়েছে সালোয়ার কামিজ। সর্বদা সাজবিহীন থাকতে পছন্দ করা মেয়েটি এখন কমফোর্ট জোনকে উপেক্ষা করে চোখে কাজল লাগায়, চেহারায় লাগায় কৃত্রিম সাজ সরঞ্জাম। তার জীবনের মানে এখন মানিয়ে নেওয়া। তাই সে জোরপূর্বক সবকিছুতে নিজেকে মানিয়ে নিচ্ছে। সময় নিয়ে সাজগোজ করে চেহারার মলিনতা লুকায়। বাবার প্রত্যেকটা কথা কড়াই গন্ডায় মেনে চলে, টু শব্দটি করে না, জেদ দেখায় না। বাহিরে যাওয়ার কথা শুনলেও তার মধ্যে অপারগতা, অলস
অলসতা অনীহা দেখা যায়। মাথায় তেল দেওয়ার জন্য সেখানে আশরাফ সাইফের এক দফা যুদ্ধ লেগে যেত। মেয়েটির সাথে সেখানে এখন মেয়েটি নিজ থেকে চেঁচে তেল দেয় চুলে। ঝলমলে চুলগুলোকে সর্বদা তেল চুপচুপে করে বেনুনি করে রাখে। অগোছালো এলোমেলো খোলা চুলগুলো রাখার কোনো কারণ নেই, কেননা যত্ন সহকারে সেই অগোছালো চুলগুলো গুছিয়ে দেওয়ার মানুষটি যে তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। এটো হাতে খাবারের প্লেট সামনে রেখে আশরাফ একদৃষ্টিতে তাকিয়ে আছে সালোয়ার কামিজ পরিহিতা নীরবে মাথা নত করে খাবার খেতে থাকা মেয়েটিকে। খাবার নামছে না গলা থেকে, নামবে কি করে? চোখের সামনে হাসি খুশি প্রাণবন্ত মেয়েটিকে হারিয়ে যেতে দেখা মানে তাদের ঘরের সৌন্দর্য উজ্জ্বলতা হারিয়ে যাওয়া। সে কি করে সহ্য করবে পরিবর্তিত এই শিয়াকে? এখন আর তার টি শার্ট গুম করে না, কেউ ঝগড়া করে না। আশরাফের ধ্যান ভাঙে শিয়াশার বমির শব্দে। খাবার টেবিল ছেড়ে শিয়াশা ছুটে যায় ওয়াশরুমে। সাইব আশফাক আহমেদ চিন্তিত, তথস্থ পায়ে তাকে এগিয়ে পিছু পিছু যায়। বেশি নাকড়ে বমি করছে। ইদানিং খাবার খেতে গেলেই মেয়েটার শুধু বমি আসে। আজ তো করেই দিল। সাইফ তাড়াতাড়ি পেছন থেকে মেয়েকে আগলে নেয়। আশরাফ এক গ্লাস পানি নিয়ে ছুটে যায়। শিয়াশা পানি খেয়ে দুর্বল হাসি দেয়। সাইফের বুকের ভিতরটা মুচড়ে ওঠে মেয়ের ভেঙে যাওয়া চোখ মুখ দেখে। চোখের নিচে কালোর প্রলেপ পড়ছে, চোখ মুখ শুকনো। শিয়াশা মৃদু হেসে বলল, আর খাবার খেতে ভালো লাগছে না পাপা, আমার পেট ভরে গিয়েছে, তোমরা খাও, আমি একটু শুয়ে থাকি। ইদানিং কিছু খেলেই বমি আসে, হয়তো অ্যাসিডিটি বেড়েছে। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই সে ঘরের দিকে পা বাড়ায়। সকলে নীরবে খাবার টেবিলে ফিরে যায়। মৃণালকে ঘুম পাড়িয়ে সাইফ নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়ায়। দরজা খোলার শব্দে সে দরজার দিকে তাকায়। আশরাফ দরজা চাপাচ্ছে। সাইফ মৃদু হেসে শুধায়, কিছু বলবে? এসব কি শুরু করেছো দুলাভাই? আশরাফ গম্ভীর গলায় জিজ্ঞেস করে। কথার মর্মার্থ বুঝেও সাইফ অবুঝ গলায় বলল, কি করছি? আশরাফ আচম্বিত চিত্তে খানিক চেঁচিয়ে উঠল, ক্ষিপ্ত কণ্ঠে বলে, সিরিয়াসলি দুলাভাই, এটা তুমি বলছো? মেয়েটার দিকে চোখ যায়নি তোমার? তুমি কি দেখেছো? না কি অবস্থা হয়েছে মেয়েটার? না খেতে পারছে, না ঘুমাতে পারছে, শরীর ভেঙে চুরে যাচ্ছে, একটু হাসি মুখ দেখা যায় না, আর না ঠিক করে কথা বলে। তুমি কি বুঝতে পারছো মেয়েটা ভিতরে ভিতরে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? দৈহিক আঘাত সহ্য করা যতটা না কষ্টকর, তার চেয়েও কষ্টকর মানসিক যন্ত্রণা সহ্য করা। একজন ভালোবেসে ভুলতে পারলো না, এর মধ্যেই তুমি ওকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছো। মেয়েটা শেষ হয়ে যাবে দুলাভাই। সাইফের মুখশ্রী থমথমে হয়ে ওঠে। শ্রিয়া এখন যথেষ্ট বড় হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সে বোঝে, আর সে নিজেই রাজি হয়েছে বিয়েতে, আমি জোর করিনি। আশরাফ হো হো করে হেসে ওঠে। সত্যি তুমি জোর করনি? মেয়ের হাতে বিষ তুলে দিয়ে বলছো তুমি জোর করনি? আর শিয়া যদি এতই বড় হয়ে থাকে তবে ওকে বলছো না কেন? ওর মা কিভাবে মারা গিয়েছে এখনো কেন লুকাচ্ছ তার থেকে? কেন সেদিন রাতে মিথ্যা বানোয়াট কাহিনী বানিয়ে শুনিয়ে দিলে? মিথ্যা গল্প শুনিয়ে মেয়ের সিম্প্যাথির সুযোগ নাও। হ্যাঁ হ্যাঁ বলেছি মিথ্যা, তো কি বলবো? বলতে পারো কি বলবো? বাবা হয়ে মেয়েকে এটা বলবো যে তার বাবার সামনে তার 5 মাসের গর্ভবতী মাকে গণধর্ষণ করা হয়েছে, আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটা বলবো? এটাই শুনতে চাইছো? ভেবে দেখেছো ওই মেয়েটির সামনে আমি দ্বিতীয়বার কিভাবে দাঁড়াবো? কোন সাহসে দাঁড়াবো? সব সময় সুপারম্যান বলে ডাকতে থাকা মেয়েটিকে কিভাবে বলবো তার বাবা সুপারম্যান নয়, একটা কাওয়ার্ড? আমার এই সাহস নেই, আমি নিজের সাথে চোখ মেলাতে পারি না, তোমার ওই সন্তানহারা বাবার সাথে চোখ মেলাতে পারি না, আশার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও নেই। অন্তত শ্বাস নেওয়ার জন্য আমি আমার মেয়েটিকে চাই, মেয়ের চোখে চোখ রেখে বাকি জীবনটা পার করতে চাই। মেয়েটির ওই চোখে বাবার জন্য ঘৃণা দেখলে যে আমি বেঁচে থাকার
শেষ কারণটুকু হারিয়ে ফেলবো। সাইফ চিৎকার করে বলল। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে, নাকের পাটা বারবার ফুলে উঠছে, ঠোঁট সহ পুরো শরীরে মৃদু কম্পন বয়ে গেল। আশরাফ শক্ত চাহনিতে তাকিয়ে রইল ক্রন্দনরত দুলাভাইয়ের দিকে। নগ্ন দেহের স্ফীত উদর আঁকড়ে আর্ত চিৎকার করছে স্থূল দেহের অধিকারী নারীটি। নারী দেহে পরপর দুইজনের বিরতিহীন পাশবিক আধিপত্য চলছে। নারীটির চোখ বারংবার আড়িয়ে যাচ্ছে দৈহিক যন্ত্রণায়, কণ্ঠস্বর আটকে যাচ্ছে, তবুও সে ক্ষীণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে। আমার বাচ্চারা মরে যাবে, দয়া করে ছেড়ে দিন আমায়, আপনাদের পায়ে পড়ি। অনতি দূরে খাকি পোশাকে আবৃত, হাত পায়ে শিকল পরানো এক যুবককে চারজন অনবরত আঘাত করে যাচ্ছে, আর যুবকটি তাদের পায়ে পড়ে কাঁদছে, ছটফট করছে, চেঁচাচ্ছে, অনুনয় করছে। তার স্ত্রী গর্ভবতী, তাকে ছেড়ে দিতে বললে তার প্রাণ নিয়ে নিক, সে সব করতে রাজি। তবুও তার স্ত্রীকে ছেড়ে দিক, সে কাউকে কিচ্ছু বলবে না। চোখের সাদা অংশে ছোট ছোট শিরার ন্যায় বিস্তৃত সুতোর ন্যায় অংশগুলো লাল হয়ে উঠল। চোখের দুই কর্নার রক্তবর্ণ, ঠিক যেমনটা কান্না করার আগ মুহূর্তে চোখের অবস্থা হয়। তাহলে কি কাঠের মুখাভঙ্গির মেজরটি কান্না করে দেবে এত এত মানুষের সামনে? সুবেদার দিলজার সহ উপস্থিত সকলে মাথা নত করে নেয়, কিন্তু দর্পণ সে করে না। অ্যাডামস অ্যাপেলটি একবার উপর নিচ হয়েছিল, এরপর ওই কঠোর প্রলেপে আবৃত দেহে আর কোনো নড়াচড়া দেখা যায়নি। প্রবীণ ওই সিকিউরিটি ইনচার্জে থাকা লোকটির চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। একে একে কয়েকজন অফিসারের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তন্মধ্যেই কেউ হাঁপাতে হাঁপাতে ছুটে এসে গতি থামায় ওই কক্ষটিতে। চলন্ত ওই ভিডিও ক্লিপ দেখে তার মেজর ওয়ালিউল্লাহর দেহ সর্বশান্ত হয়ে আসে। রুদ্ধশ্বাস আটকে বলল, আপনি না বলে অন্যের জিনিসে হাত দিতে পারবেন না মেজর দর্পণ ইহসান। পৃষ্ঠদেশ পুরোটা রক্তে ডুবে আছে। রক্ত কণিকাগুলো বাতাসের সংস্পর্শে জমাট বাঁধতে শুরু করেছে। অবিন্যস্ত চুলগুলো রক্তে ভিজে জট পাকিয়ে শুকিয়ে গিয়েছে। অনেকটা সময় যাবৎ নিপীড়ন চলছে, অনেকটা। খুব সাধারণভাবে ছোট্ট বাক্যটি পড়ে গেলেও আমরা সেকেন্ড সময় ব্যয় করে লম্বা শ্বাস নিয়ে একবার লাইনটির অর্থ বোঝার চেষ্টা করা উচিত। লোকে বলে মানুষ নাকি নিজেই নিজে মৃত্যু সৃষ্টিকর্তা থেকে চেয়ে আনে। লোকমুখে শোনা এই কথাটির সত্যতা ঠিক কতটুকু বিশ্বাসযোগ্য? অন্তত এই মুহূর্তে এটা কুসংস্কার বই কি আর কিছু মনে করতে পারছি না। এত জঘন্য মৃত্যু কেউ চেয়ে আনতে পারে? পারে না, কখনোই পারে না। শরীরের নিম্নাংশ লাশে পরিণত হয়েছে সে বহুক্ষণ। আশা জানে তার বাচ্চা দুটো আর নেই। তার প্রাণটা তখন গলদেশ পর্যন্ত এসে আটকে আছে শুধু। নরপিশাচরা তবুও অসন্তুষ্ট, এত সহজে প্রাণটা বের হতে দেবে না। আরো সময় নেবে, ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু দিয়ে ছাড়বে। আশা সেই থেকে ঘাড়কাত করে নিথর দৃষ্টিতে তাকিয়ে আছে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকা সাইফের দিকে। এক হাত পেটের উপর বাচ্চাদের আগলে রাখছে, বোঝাচ্ছে মা তাদের সাথে আছে। তখনও দুজন খুবলে নিচ্ছে তার দেহের মাংসল পেশি। এতক্ষণ বোঝা গেল সাইফ কেন নিজামকে অমন উন্মাদের মতো খুন করেছিল। কেননা আশার দেহে আধিপত্য বিস্তারকারী দুজন আর কেউ নয়, বরং নাফিস এবং নিজাম ছিল। আশার চোখের কালো অংশটুকু বাদে পুরোটা সফেদ অংশের রক্তের টইটম্বুর। একটু পরেই হয়তো রক্ত গড়িয়ে পড়বে। ছটফট করতে করতেই সাইফ একটা সময় থমকে যায় আশার দিকে তাকিয়ে। ছটফট করা বন্ধ হয়ে যায়। নিগুড় দৃষ্টিতে আশার দৃষ্টির জায়গা বদল দেখে। চোখে কথা বলছে আশা, তার কণ্ঠ হয়তো তার সঙ্গ ত্যাগ করেছে। সাইফ আশার দৃষ্টি অনুসরণ করে তাকায় অদূরে মেঝেতে পড়ে থাকা অচেতন ছোট্ট শিয়াশার দিকে। হঠাৎ করেই সাইফ ফের ছটপটিয়ে উঠল। আঁকড়ে ধরা লোকটির পা ছেড়ে ক্ষুধার্ত জন্তুর ন্যায় চার হাত পায়ে ভর করে শিকল ভেঙে আগাতে চায় সামনে। ক্রন্দনরত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তুমি এমনটা করতে পারো না আশা। ততক্ষণে বিকট শব্দে চারপাশে স্তব্ধ হয়ে যায়। আশার দেহ ঝাঁকি দিয়ে উঠে মুখ থেকে একদলা রক্ত ছিটকে বের হয়ে যায়। কানের ঠিক 1 ইঞ্চি উপর থেকে সরু গহ্বর থেকে মগজ সহ রক্তের ফোয়ারা গড়িয়ে পড়ে। আশার এক হাতে তখনও শক্ত করে আঁকড়ে ধরা কালো অস্ত্রটি। হরিণ শাবকের ন্যায় চোখ দুটো সাইফের দিকে তাক করা। সাইফ সেদিন হয়তো বুঝতে পারে আশাকে স্যুট করা শেখানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর আশা, সে হয়তো যেতে যেতেও সাইফকে ধন্যবাদ জানিয়ে গিয়েছে তাকে স্যুট করা শেখানোর জন্য।
সাইফের কারণেই তো সে তাড়াতাড়ি ওই নরকীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। দর্পণ আর পারে না চোখ খুলে রাখতে, নাকের পাতা ফুলে উঠছে বারংবার, বন্ধ নেত্রে খামছে ধরল নিজের পোশাক, মুখটি লাল হয়ে উঠল। ভিডিওটি বন্ধ হয়ে যায়। ঠিক 10 মিনিট পর্যন্ত সেনানিবাসের ওই কামরাটি থেকে টুস শব্দটি শোনা যায়নি। 10 মিনিটের মাথায় সুবেদারের নাক টেনে কেঁদে ওঠায় সেই নীরবতা ভাঙে। দুহাতে ইচ্ছে মতো ঘষছে চোখ মুখ, তবুও অনর্গল পড়তে থাকা অশ্রু আটকাতে পারছে না। পুরুষ মানুষেরও কত ভেদাভেদ, এক পুরুষ আর এক পুরুষের বর্বরতায় কাঁদছে। পৃথিবীর বড় আজব এক জায়গা, সৃষ্টিকর্তার বানানো একটা গেম ল্যান্ড, যেখানে এই মানুষগুলো গেমের অংশ। তাদের খেলতে আনা হয়েছে, অথচ তারা নিজেদের ভেবে বসেছে অধিপতি। উপস্থিত সকলে ব্যস্ত, হাতে চোখের পানি লুকাচ্ছে। পুরুষদের কাঁদতে নেই। তন্মধ্যেই মেজর ওয়ালিউল্লাহর লেদারের বুটজোড়া শব্দ তুলে এগিয়ে যায়, চেয়ার টেনে বসে কনফারেন্স টেবিলে। থমথমে মুখে একটা মিনারেল ওয়াটারের বোতল তুলে নেয়, এক ঢোক গিলে ধীরে শব্দহীন বোতলটি টেবিলে রেখে দেয়। চোখ তুলে তাকায় নতমস্তকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। লালা ভাই আরক্ত চোখ দুটো তুলে শীতল দৃষ্টিতে তাকায় দর্পণ, চোখে তার অবসাদ গ্লানি। সে আগে থেকেই জানতো আশা চৌধুরীর মৃত্যুর কারণ, তবে স্বচক্ষে এর নির্মমতা সে সহ্য করতে পারল না। গত মাসে সে যখন সদর হাসপাতালে ভর্তি ছিল, তখন এক পৌর মহিলা, যে ওই হাসপাতালের আয়া, তার সাথে তার চাকরির প্রথম পর্যায়ে সে এক নির্মম দৃশ্য দেখেছে, যা সে আজ পর্যন্ত ভুলতে পারেনি। একজন আঘাতপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা তার গর্ভবতী মৃত স্ত্রীকে নিয়ে ছুটে এসেছিল। যমজ বাচ্চা ছিল পেটে। ডাক্তারের পায়ে ধরেছিল, উন্মাদের মতো অনুরোধ করছিল তারা যেন তার স্ত্রী চিকিৎসা করে। তার স্ত্রী ঠিক আছে, তার বাচ্চারা ঠিক আছে, চিকিৎসা দিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তাররা মুখ দেখেই বলে দিয়েছিল বডির অবস্থা ভালো না, তাড়াতাড়ি দাফন সম্পন্ন করুন। সেই যুবকটি তখন ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারধর করে। তার স্ত্রীকে বডি কেন বলছে? সেই আয়াটি নিজ মনে গল্প বলছিল দর্পণের অবস্থানরত রুমের পরিষ্কার করতে করতে। দর্পণ সন্দেহবশত আয়াটিকে সাইফের ছবি দেখায়, জিজ্ঞেস করে এটাই কি সেই যুবকটি? আয়াটি তখন চোখ বড় বড় করে তাকায় দর্পণের দিকে, বলে এসব নিষিদ্ধ কথা তাদের বলতে নিষেধাজ্ঞা রয়েছে। সে কথা বলতে বলতে বলে ফেলেছে। দর্পণ যেন কাউকে কিছু না বলে তার জন্য অনুরোধ করতে শুরু করে। এগুলো জানাজানি হলে তাকে অনেক সমস্যায় পড়তে হবে, কেননা ওই লাশটি নিয়ে যাওয়ার পর সকল তথ্য মিটিয়ে দিয়ে গিয়েছে একদল লোক, এমনকি ডেথ সার্টিফিকেটও পুড়িয়ে ফেলেছে, পোস্টমর্টেমও করতে দেয়নি। দর্পণ সেদিন শোনে সাইফ চৌধুরীর জীবনে ঘটা এই নৃশংসতার কাহিনী। তবে ওই আয়াটি বলেছিল তাকে খুন করা হয়েছে, তবে এটা খুন নয়, ফোর্স সুইসাইড ছিল। এটা সে জানতো না, আজকেই জানলো। আপনি বলেছিলেন ট্রেনিংয়ের সময় আমার দুই বন্ধু ছিল, সাইফ এবং আমি। আপনার ভুলটা এখানেই ছিল, পুরো তথ্য কালেক্ট করতে আপনি পারেননি। ট্রেনিংয়ের সময়কালীন আমরা দুজন নয়, বরং তিনজন বন্ধু ছিলাম। বন্ধু শব্দটির গভীরতা কতটা সেটা আমাদের দেখলেই বোঝা যেত। এত গাঢ় বন্ধুত্ব ছিল। নাম জানতে চাইবেন না? আরেকজন কে ছিল? মেজর ওয়ালিউল্লাহ পুনরায় বলে। সকলের উৎসুক শীতল চাহনি মেজর ওয়ালিউল্লাহর দিকে। একে একে ধীর গতিতে সকলে চেয়ার টেনে বসে, দর্পণও বসে। মেজর ওয়ালিউল্লাহ নিজে থেকেই আবারও বলতে শুরু করলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইবতিসাম গাদ্দাফির বড় ছেলে ইবতিসাম ইনাম। জেনারেল ইবতিসামের সততা নিষ্ঠা এতটাই প্রখর ছিল যে সে নিজের লোককে সেনাবাহিনীতে যোগদানের কোনোরূপ সহায়তা কিংবা সুপারিশ করেননি। নিজের যোগ্যতায় চাকরি পায় সে। সিলেকশনের সময় থেকেই আমাদের তিনজনের পরিচয় ধীরে ধীরে সে পরিচয় বদলে বন্ধুত্বে পরিণত হয়। আমরা তিনজনেই সিলেক্টেড হই, তবে সময় গড়াতেই সাইফ দক্ষতা, সাহসিকতা, কাজের প্রতি আগ্রহ ছড়িয়ে পড়ে পুরো সেনানিবাসে। খুব অল্প সময়ে সাইফ পদোন্নতি পেয়ে যায়। আমরা সকল একত্রিত হয় আনন্দ উল্লাসের সাথেই কাজ করতাম। জীবনের স্বর্ণালী সময় কাটিয়েছিলাম আমরা তিনজন। আস্তে আস্তে আমাদের বন্ধু মহল বাড়তে থাকে। কাজ ডিউটি শেষে বন্ধুরা মিলে আড্ডা, একসাথে কেস হ্যান্ডেল করা এবং দক্ষতা ও বুদ্ধিদীপ্ততার সাথে সফলতা অর্জন করায় আমাদের বন্ধু মহল বেশ আলোচিত সমালোচিত ছিল। সেনানিবাসে সেই স্বর্ণালী সময়টাতেই সুখের এক আলোকছটা হয়ে একদিন সাইফ জীবনে আশার আগমন ঘটে।
ছোট একটা সহজ সরল বোকা শোকা বাচ্চা মেয়ে ছিল। তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পড়াশোনা করতো। সকাল 6টায় সাইফ সেনানিবাসে আসে। গতকাল লেট নাইট পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে দেখে দেহে ক্লান্তি অবসাদের কমতি নেই। সেই ক্লান্তি অবসাদ আরো বাড়িয়ে দেয় সদ্য জয়েন করা সেনা প্রধান জেনারেল আশফাক আহমেদ। ব্যাটা খচ্চর তেতোমুখী আস্ত এক করলা। লোকটা কোনোভাবেই সাইফকে সহ্য করতে পারে না। সকাল সকাল সাইফকে ঝেড়েছে ইচ্ছে মতো, সাথে একগাদা কাজ দিয়েছে। ওদিকে তার বন্ধুরা কর্মহীনতায় ভুগছে, কাজের চাপ না থাকায় জুনিয়রদের উপর টহল দিচ্ছে, আর তাকে এসে এসে খেপিয়ে যাচ্ছে। তাকে নিয়ে মজা লুটছে, দেখে নেবে সে প্রত্যেকটাকে। ওই জাদ্রেল সেনা প্রধানের তার সাথে কি এমন শত্রুতা রয়েছে, এমন ভাব করে যেন তার মেয়ে নিয়ে সে টানা হ্যাচড়া করেছে। একরাশ মেজাজ খারাপের বিরক্তির মাঝেই কেউ তার দরজায় টোকা দেয়। কোনো সৈন্যরা তো আর দরজায় টোকা দিবে না, তারা তো দারাজ গলায় স্যালুট দিয়ে কথা বলবে। সাইফ চোখ তুলে তাকায় দরজার দিকে। আপাত মস্তক সাদা কলেজ ইউনিফর্মে আবৃত ছিমছাম গড়নের একটি মেয়ে চোখ পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। সাইফ পা থেকে মাথা পর্যন্ত তাকায় এই মেয়েকে, চোখে মুখে আভিজাত্যের ছোঁয়া। তার কামরায় কোত্থেকে টপকালো সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। কি চাই? মেয়েটি সহজ সরল অভিব্যক্তি প্রকাশ করে বলে, পাপা। মেজাজটা খারাপ ছিল তন্মধ্যে এই আপদ। সে চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে কি তোমার পাপার মতো লাগছে? মেয়েটি মাথা নাড়ে। লাগছে না। সাইফ ফোঁস করে, তো আমার কাছে এসে পাপা পাপা করছো কেন? পথ ভুলে এখানে এসেছো? কাঁধের ব্যাগ আঁকড়ে মেয়েটি জড়সড় ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। বাবাকে না বলে এসে সে খুব ভুল করেছে তা বেশ বুঝলো আশা। আগে কখনো সে সেনানিবাসে আসেনি। বাবার কড়া নিষেধাজ্ঞা রয়েছে এই বিষয়ে। আজ বাবার জন্মদিন, তাই সে এসেছে বাবাকে সারপ্রাইজ দিতে। ড্রাইভার আঙ্কেলকে জোর করে নিয়ে এসেছে, কিন্তু এখানে এসে বাবাকে খুঁজে পাচ্ছে না। বিশাল পরিধির এই সেনানিবাসে এসে কি করে খুঁজবে বাবাকে? ফের আর চোখে ডেস্কে বসা লোকটির দিকে তাকালো, মিনমিন করে বলল, একটা আঙ্কেল বলেছে পাপার রুম এটা, তাই এসেছি আমি। সাইফ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। তোমার পাপা এখানে চাকরি করে? নরম কণ্ঠে আশা একটু সহজ হয়, ঘন ঘন মাথা নেড়ে সাই জানায়। সাইফের ভ্রুযুগল নড়ে চড়ে ওঠে। চেহারায় সন্দিগ্ধ ভাব ফুটে উঠছে। মেয়েটির চেহারায় কার যেন প্রতিচ্ছবি ফুটে উঠছে, কিন্তু সে নিজের ভাবনা দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই করলার ফ্যাক্টরি জাদ্রের লোকের এত সুন্দর মেয়ে হবে কি করে? তবুও সন্দিহান কণ্ঠে শুধায়, নাম কি তোমার পাপার? আশফাক আহমেদ। আশা তথস্থ ভঙ্গিতে জবাব দেয়। সাইফের মাথায় ছোটখাটো একটা বাজ পড়ে, চোয়াল হা হয়ে যায়। এত সুন্দর মিষ্টি প্রোডাক্ট ওই করলার ফ্যাক্টরিতে উৎপাদন হলো কি করে? পুনরায় আগাগোড়া পর্যবেক্ষণ করে। ঠিক পুতুলের মতো মেয়েটি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, মখমলের ন্যায় মুখশ্রীর গাল দুটোতে হালকা গোলাপি আভা, চোখ দুটো ভাসা ভাসা, টলমল ঠোঁট দুটো ঠিক সদ্য জন্মানো বাচ্চাদের ন্যায় পাতলা লালচে। মেয়েটির সৌন্দর্য যত না আকর্ষণ করলো সাইফকে, তার চেয়েও বেশি আকর্ষণ করে মেয়েটির পরিচয়। আশফাক আহমেদের মেয়ে মানেই দুর্লভ দুষ্প্রাপ্য। মুহূর্তেই সাইফ নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করে ফেললো। বাপ ধমকাবে, হেনস্থা করবে, খাটাবে, আর মেয়ে ভালোবাসবে, আদর করবে, চুমু খাবে। বাহ, জীবন সুন্দর। তার মেজাজ খারাপ উবে যায়। চমৎকার হেসে হুড়মুড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চটপটে গলায় বলে, তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো। এটাই তোমার পাপার অফিস রুম। এসো এসো। আশা কামরার ভেতরে উঁকি দিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করে, পাপাকে তো দেখছি না, পাপা কোথায়? আসবে একটু পরেই, এসে পড়বে, তুমি বসো। আশা কচ্ছপের গতিতে ভেতরে ঢোকে। সাইফ নিজের সামনের চেয়ারটা এগিয়ে দেয়। আশা অস্বস্তি আঁকড়ে চুপ করে চেয়ারে বসে, আর সাইফ সে নির্লজ্জের মতো সামনের চেয়ারে বসে সেই থেকে এক দৃষ্টিতে দেখেই চলেছে তাকে। একবারের জন্যেও দৃষ্টি এদিক ওদিক হচ্ছে না। এর মাঝেই সে আশার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত সব তথ্য কালেক্ট করা হয়ে গিয়েছে। আশা চুপচাপ কলের পুতুলের মতো শুধু জবাব দিচ্ছে। আশাকে বসিয়ে রেখে সাইফ ওয়ালিউল্লাহকে ফোন দেয়। ফোন তুলতেই সাইফের অদ্ভুত প্রশ্নে ওয়ালিউল্লাহর ভ্রু কুঁচকে যায়। এই অলি, করলার ফ্যাক্টরি থেকে স্ট্রবেরি কিভাবে উৎপাদন হয় রে? ওই শালা দিন দুপুরে গাঁজা খাইছিস নাকি? কাজের চাপে মাথা বিগড়ে গিয়েছে। আরে না, বল না। এই আমি কি চাষি যে এগুলো জানবো? হয়তো করলা আর স্ট্রবেরি বীজের একসাথে চাষ করছে।
ওয়ালিউল্লাহ আন্দাজে বলল, বেটা কল্লা স্ট্রবেরির খেতে গিয়ে চরিত্র খুইয়ে বেসেছিল বোধহয়, নয়তো এমন সুন্দরী মেয়ে আসবে কোথা থেকে? তুই কিসের কথা বলছিস সেই থেকে? ওয়ালিউল্লাহ বিরক্ত হয়ে প্রশ্ন করে। সাইফ কিছু বলতে যাবে তার আগেই আসফাক আহমেদের তেতোমুখী হুঙ্কার ভেসে আসে। সে তড়িঘড়ি করে এগিয়ে যায়। আসফাক আহমেদ ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সাইফের দিকে। তুমি আমার মেয়েকে এখানে বসিয়ে রেখেছো কেন? কোন সাহসে? সাইফ বোকা বোকা হেসে বলল, আমি তো আপনার আমানতের হেফাজত করছি স্যার, পথ ভুলে এদিক ওদিক চলে যেত। তুমি আমাকে গর্দভ পেয়েছো? ইচ্ছে করে ওকে এখানে বসিয়ে রেখেছো, আমার কাছে যেতে দাওনি। আসফাক আহমেদ উচ্চস্বরে বলল। সাইফ তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আমি তো ওর সঠিক পরিচয় জানার চেষ্টা করছিলাম স্যার, ভেবেছিলাম কেউ আপনার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনার আবার এত সুন্দর মেয়ে থাকতে পারে নাকি, তাই আমি জিজ্ঞেস করছিলাম আসলে ও আপনার মেয়ে কিনা। কি বললে তুমি? আসফাক আহমেদ ফের হুঙ্কার ছেড়ে বলল। ইতিমধ্যেই এনাম, ওয়ালিউল্লাহ সহ তার বন্ধুরা কামরার বাহিরে জড়ো হয়ে উকিঝুঁকি মারছে, ঘটনা বোঝার চেষ্টা করছে। কি বললাম স্যার? সাইফ ঠোঁট উল্টে বলল, আমার মেয়ে থাকতে পারে না? পারে, কিন্তু করলা গাছ থেকে তো আর স্ট্রবেরি উৎপাদন হতে পারে না। করলা গাছ থেকে করলা উৎপাদন হবে, স্ট্রবেরি কি করে হলো? সাইফ অবুঝ গলায় বলল। আসফাক আহমেদ ক্ষেপে যায় সাইফের বেহুদা কথাবার্তায়। আশার দিকে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ধমকে উঠল, তোমায় আমি বারণ করেছিলাম না এখানে কখনো আসবে না? পরপরই আশার ড্রাইভারকে ধমকে উঠল। ও একটা বাচ্চা মেয়ে, ও বলবে আর তুমি নিয়ে আসবে? ড্রাইভার কাচুমাচু মুখে দাঁড়িয়ে রইল। আসফাক আহমেদ বাহিরে গিয়েছিল। সেনানিবাসের বাহিরে আসার গাড়ি দেখে সে ছুটতে ছুটতে এসেছে। কর্মজীবন চরিত আজ পর্যন্ত কোনো কিছুতে মেয়ের ছায়াও পড়তে দেয়নি। আজ যেন মনে অজানা শঙ্কা আঁকড়ে ধরল। তড়িৎ গতিতে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে সেখান থেকে। চলন্ত গাড়িতে গাড়ির আসফাক আহমেদ রাগে গজগজ করছে। আশা মুখ ছোট করে গুটিয়ে বসে আছে, হাতে তখনও একটা গোলাপ ফুল বাবার জন্যে এনেছিল। এখনো সাহস করে দিতে পারেনি। কিয়ৎকাল বাদে সে ভয়ে ভয়ে বাবার দিকে ফুলটা এগিয়ে দেয়। বাবার দিকে মিনমিন করে বলে, শুভ জন্মদিন পাপা। আসফাক আহমেদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এক হাতে মেয়েকে বুকে আগলে নেয়। বাবা আগলে নিতেই আশা প্রফুল্ল চিত্তে হেসে উঠল। আসফাক আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমায় আমি বারণ করেছিলাম এখানে কখনো আসবে না আশা। তুমি আজ যেটা করেছো মোটেও ঠিক করনি। আশা মুখ ছোট করে বলল, আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম পাপা, দুঃখিত। আসফাক আহমেদ কথা বলে না। তার মনে যে অযথায় ভয় জেগে বসেছে। তার উপর যাই যাক না কেন তার সন্তানদের উপর যেন কোনো বিপদ না আসে। আশা কারো চোখে পড়ুক এটা সে কখনো চায় না। না চাইতেও আসফাকের মনে ভয় দানা বাঁধে। আর সেই ভয়কে বাস্তবিক রূপদান করে সাইফ চৌধুরী এবং ইফতিসাম এনাম। সেই পরিচয়ের পর থেকে আশার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে ওঠে সাইফ। সাইফ নাছোড়বান্দা। প্রত্যেক দিন কলেজ গেটের সামনে, কোচিং এর সামনে, আশরাফের স্কুলের সামনে তো কখনো আশার বারান্দা বরাবর জারুল গাছটির নিচে প্রগাঢ় হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতো। সদ্য যুবতীর তকমা পাওয়া মেয়েটি অনায়াসে বুঝে যেত সাইফের মনোবাসনা। রাগ দেখালে চুমু ছুড়তো, কাছে আসলে বাচ্চাদের মতো আবদার করত, তাকে কেন ভালোবাসা যায় না। বাবাকে বলে দেওয়ার হুমকি দিলে সাইফ নির্বিকার বলতো, ঠিক আছে বলে দাও। হুমকি দিলেও এসব বিষয় বাবাকে কখনো বলতো না আশা। সাইফও পিছু ঘোরা বন্ধ করে না, বরং দিনকে দিন মেয়েটির অনুভূতি ব্যতীত তার উপর একটু আধটু অধিকার ফলাতে থাকে। নিজের প্রিয় মানুষটিকে নিজের মতো করে যত্ন করত। কলেজ শেষে যখন ঘর্মাক্ত শরীরে বের হলেই দেখতে পেত ঠান্ডা পানির বোতল হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে সাইফ, প্রচন্ড অধিকার বোধ খাটিয়ে মেয়েটির ঘাম মুছিয়ে দেওয়া রোজকার নিয়ম ছিল। আর মেয়েটি বারণ করতে পারতো না, কিংবা করলেও শুনতো না। অতি ক্ষীণ সময়েই নবপরিস্ফুটিত যুবতী মনটিতে প্রেমময় দোলা দিয়ে যায় সাইফ নামক তেরা নাছোড়বান্দা ব্যক্তিটি। সাইফের এমন পিছু পিছু ঘোরা, তার যত্ন নেওয়া, তার কাছে আসলেই বাচ্চাদের মতো আবদার করা, তার বাবা আজ তাকে কি বলেছে, কেমন ব্যবহার করেছে, এগুলো আক্ষেপ নিয়ে বলা আশার খুব ভালো লাগতো। সাইফ প্রথম পুরুষ যে প্রেম নিয়ে হাজির হয় আশার জীবনে, যেটি ফিরিয়ে দেওয়ার সাধ্য আশা ছিল না।
জড়িয়ে পড়ে প্রেম নামক এক ওষুধবিহীন রোগে এবং 2 বছর বাবার আড়ালে চুটিয়ে প্রেম করে। সাইফ একজন সাহসী, চৌখস, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ততার মানুষ হলেও বন্ধুদের কাছে ঠিক এর উল্টো চরিত্র প্রকাশ পেত। বন্ধুদের সঙ্গে সাইফ বোকাশোকা, ফাজিল, দুষ্টু, হাস্যরসাত্মক একজন মানুষ। এটাই স্বাভাবিক। পৃথিবীতে এই বন্ধুত্ব সম্পর্কটা যে বড়ই বিশেষ, এক অনন্য। সাইফের এই দ্বিচারিতার কারণেই বহু সময় বহু কিছু এড়িয়ে যেত। তেমনি সাইফের দৃষ্টি থেকে এড়িয়ে গিয়েছিল কারোর হিংস্র, হিংসাত্মক, লোভী দৃষ্টি। গতকাল সারা রাত এনাম এবং ওয়ালি উল্লাহ সাইফের ফ্ল্যাটে ছিল। এমন প্রায়শই থাকে তারা। 3 জনে সারা রাত বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করেছে, তো কতক্ষণ দাবা খেলেছে কিংবা আধা খাওয়া হার্ড ড্রিঙ্কসের ক্যানের বোতলগুলো ছুঁড়ে মারছে পাশের ফ্ল্যাটের বারান্দায়। আড্ডার মাঝে এনাম জিজ্ঞেস করে সাইফ আশাকে নিয়ে কতটা সিরিয়াস, ভবিষ্যতে কি ভেবেছে, বাহিরে হোক কিংবা বন্ধু মহল হোক না কেন। কোনো ক্ষেত্রেই সাইফ আশাকে নিয়ে চর্চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও বন্ধুর প্রশ্ন উপেক্ষা করার ক্ষমতা তার মাঝে ছিল না। সে চিল মুডে হাসতে হাসতে জবাব দেয়, জেনারেল আশফাক আহমেদের কাছে প্রস্তাব পাঠাবে, রাজি হলে হবে, নয়তো তার সামনে থেকে তুলে নিয়ে যাবে, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হবে। বন্ধুর ফাজলামোর কথাই পরিপ্রেক্ষিতে হাসির রোল পড়ে যায় কামরাটিতে। তার ঠিক 1 সপ্তাহের মাথায় আশফাক আহমেদ সাইফ ও আশার সম্পর্কের কথা জেনে যায় এবং আশার বিয়ে ঠিক করে ফেলে। তবে পাত্র বেশে নিজের প্রিয় বন্ধু ইফতিসাম এনামকে দেখে বুঝতে বাকি থাকে না সাইফ বন্ধুত্বের কাছে ঠকে গিয়েছে। আশফাক আহমেদ কিভাবে জানতে পারলো সেটাও পরিষ্কার হয়ে যায়। এনামের কাছে গিয়ে জবাবদিহিতা করলে এনাম মৃদু হেসে নীরবে চলে যায়। বন্ধুর থেকে পাওয়া সামান্য আঘাত সাইফকে অনেকটা ক্ষত করে। তবে সব বাধা উপরে সাইফ আশাকে নিজের করে নেয়। বিবাহের 2 বছরের মাথায় আশা অন্তঃসত্ত্বা হয়, সেটাও আশার নিজের ভুলের কারণেই। এই নিয়ে সাইফ আর আশফাক আহমেদের মধ্যে দ্বন্দ্বের শেষ ছিল না। আশার বয়স কম ছিল, উপরন্তু সে নরম ধরনের মেয়ে, সে কখনোই প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তার মেয়ের কিছু হলে সে সাইফকে ছেড়ে কথা বলবে না। গর্ভাবস্থায় পুরো সময়টা আশা তার কাছে থাকবে, এমন আরো বহু নিয়ম কানুন তৈরি করে। সাইফ তাতে দাঁত চেপে শ্বশুরের সব উৎপাত মেনে নেয়। দিন শেষে এসে বাবা হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। আশাও বেবি ক্যারি করার জন্য মানসিক এবং শারীরিকভাবে দুটো দিক দিয়ে স্ট্রং ছিল। অতঃপর শিয়াশার জন্ম হয় এবং আশা একদম সুস্থ সবলভাবে মেয়ের জন্ম দেয়। একটা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছিল সাইফ। বিবাহের 7.5 বছর স্বপ্নের মতো কাটলো সাইফের কাছে। তবে সাইফ হয়তো ভুলেই বসেছিল তার আনন্দের জীবন শুরু হওয়ার আগেই কেউ তার সুখের ওপর নজর দিয়ে বসেছিল। শিয়াশা তখন কেবলমাত্র 5.5 বছর বয়সের। সাইফ ট্রাই7 নামক কেসটির সাথে জড়ায়। সে ব্যস্ত সময় পার করছিল। সেই ব্যস্ততায় খানিক ভাটা পড়লো আশা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ায়। আশা ওয়াজ প্রেগনেন্ট উইথ 2 ফিটাস। স্ত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বার কথা শুনে সাইফ 1 সপ্তাহ পলাতক ছিল। এইবার তার শ্বশুর তাকে পেলে রিমান্ডে দিয়েই ছাড়বে। আশফাক আহমেদ বেশ চিন্তিত হয় মেয়েকে নিয়ে। তারা ট্রাই7 সাথে যুক্ত হয়েছে 6 মাস প্রায়। ব্যস্ততা বেড়েছে জীবনের ঝুঁকি। এর মধ্যে শিয়াশা এবং আশার নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাদের দুজনের মধ্যে একজন সবসময় তাদের সাথে থাকা প্রয়োজন। এর মধ্যে আশার অন্তঃসত্ত্বার খবর আশফাক আহমেদকে শঙ্কিত করে তুলছে। সাইফ ফিরে আসে 8 দিনের মাথায়। বাড়িতে না গিয়ে সোজা সেনানিবাসে যায়। ভয়াল দেহে কচ্ছপের গতিতে বন্ধুদের খুঁজতে খুঁজতে অফিসে ঢুকলেই সাথে সাথে একজন সৈন্য বলে উঠল তাকে আশফাক আহমেদ নিজের অফিসে রেখেছে। সাইফ দাঁত খিচে দাঁড়িয়ে যায়। একটা জুনিয়র সেনা কর্মকর্তা বলেছিল আজ আশফাক আহমেদ অফিসে আসেনি, তাই এসেছিল। কিন্তু বিধিবাম, ভাগ্য তার সহায় নেই। লম্বা শ্বাস নিয়ে এসে এগিয়ে যায়। যেতেই দেখা মেলে ওয়ালি উল্লাহ সহ তার বাকি 2 বন্ধুর বেরং মুখ। সাইফকে দেখতেই ওয়ালি উল্লাহ ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে তার দিকে। কলার চেপে চিবিয়ে বলল, শালা, বাপ হবি তুই, বেতন আমাদের কাটবে কেন? সাইফ কপাল কুঁচকে নির্লিপ্ত চিত্তে কলার ছাড়িয়ে নিল। ভাব নিয়ে বলল, বন্ধুর সকল সুখে দুঃখে পাশে থাকে। আগামী 2 মাস আমার বেতনও থাকবে না, তোদেরও থাকবে না। এটাই তো আসল বন্ধুত্ব। এনজয় কর। ওয়ালি উল্লাহ আরো তেতে উঠল সাইফের কথায়। সাইফ কোথায় আছে জানতে চেয়েছিল আশফাক আহমেদ। তারা জবাব দিতে না পারায় তাদের 2 মাসের বেতন কেটে দেয়। সে ভাবছে তারা মিথ্যা কথা বলছে। ওয়ালি উল্লাহ 2-1টা ঘা বসিয়ে দেবে তার আগেই বাচ্চা কণ্ঠে কেউ পাপা বলে চেঁচিয়ে উঠল। ওয়ালি উল্লাহ থেমে যায়। সাইফের মুখশ্রী চকচক করে উঠল মেয়ের কণ্ঠে।
মেয়ে এখানে, এর মানে তার শাস্তি অর্ধেক মকুব। সে চমৎকার হেসে ঘাড় কাত করে শ্বশুরের কামরায় দরজা আঁকড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে তাকায়। পরনে তার ভেজিটেবল প্রিন্টেড রম্পার, বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। সাইফের ভেতরে অনুশোচনার রাগ হয়। এই বাপ মেয়ের কারণে সে তার মেয়ে থেকে 7 দিন দূরে ছিল। সে কি বলেছে নাকি বেবি নাও? মেয়ে প্রত্যেকবার এমন ভুল করবে আর বাপ বন্দুক তাক করবে তার কপালে। অসহ্য। আলগোছে ছুটে যায় মেয়ের কাছে, হাঁটু গেড়ে বসে অজস্র চুমুতে ভরিয়ে তোলে ছোট্ট মুখটি। আদুরে গলায় বলে, পাপা সরি প্রিন্সেস, তোমার নানু ভাই আমাকে খুব বকে তাই লুকিয়েছিলাম। এই দেখবে এখনও বকবে আমায়, ঠিক তোমার টিচার্সরা তোমায় যেমন বকে না তেমন। শিয়াশা পিটপিট করে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবাকে নানু ভাই বকে টিচার্সদের মতো? তাহলে তো পেটাইও। অনতি বিলম্বে ছোট মুখটিতে রাগ দেখা গেল। থমথমে মুখে বাবার হাতটি ধরে ভেতরে নিয়ে যায়। আশফাক আহমেদ খেয়ে ফেলা দৃষ্টি তাক করে সাইফের দিকে। সাইফ কাচুমাচু করে মেয়ের দিকে তাকায়, ইশারায় বলে, দেখেছো তোমার নানু ভাই আমায় কিভাবে ভয় দেখাচ্ছে? শিয়াশা গম্ভীর মুখে নানু ভাইকে ধমকে উঠল। নানু ভাই, চুপ চুপ। আমার বাবাকে বকছো কেন তুমি? তুমি পচা, তোমায় আমি একটুও ভালোবাসি না। আশফাক আহমেদের রাগী মুখটা চুপসে যায় নাতনির কথায়। নাতনির সামনে কোনো ক্রমেই সে রাগ দেখাতে পারবে না, তাহলে নাতনি তাকে ছেড়ে কথা বলবে না। সে খানিক চাপা কণ্ঠে বলে, আমার মেয়েকে প্রপার টাইম কেয়ার এবং নিরাপত্তা দিতে না পারলে তোমায় আমি দেখে নেব। নানু ভাই। শিয়াশা আবার গম্ভীর গলায় সাবধানী বার্তা ছুড়ে নানু ভাইয়ের উদ্দেশ্যে। আশফাক আহমেদ চুপ হয়ে যায়। শিয়াশা চটপট বাবার গালে চুমু দিয়ে প্রগাঢ় হেসে বলে, নানু ভাইকে বকে দিয়েছে পাপা, আর তোমায় ভয় দেখাবে না, বকবে না। সাইব মৃদু হেসে মেয়ের নাক টেনে দিয়ে বলে। হা হা হা, থ্যাংক ইউ প্রিন্সেস। আশফাক আহমেদ আর চোখে বাবা মেয়ের আহ্লাদ দেখে গমগমেশ্বরে বলে, গিন্নিকে নিয়ে বাড়িতে যাও, আশা চিন্তা করছে। সাইব প্রফুল্ল হেসে বলল। যাচ্ছি, ধন্যবাদ আব্বু। আশফাক আহমেদ তেতে উঠল। তোমায় বারণ করেছি না? অফিসে আব্বু বলবে না স্যার বলবে। সবসময় তেরামো, যেটা বারণ করবো সেটা আরও বেশি বেশি করে। সাইব মুখ ছোট করে নিল, দুঃখে দুঃখে কণ্ঠে বলল, ঠিক আছে আব্বু, আর কখনো আমি অফিসে আপনাকে আব্বু বলে ডাকবো না। এখন আমি আসি আব্বু, নিজের খেয়াল রাখবেন আব্বু। সাইব মিটিমিটি হেসে বলল। আশফাক আহমেদ তীব্র রোষানলে তেড়ে গেল তার দিকে। সহসা শিয়াশা নানু ভাইকে চোখ রাঙিয়ে থামিয়ে দেয়। শাহাদাত আঙ্গুল তুলে থমথমে মুখে বলে, তোমায় বারণ করেছি না আমার বাবাকে বকবে না। আশফাক আহমেদ দাঁতে দাঁত চেপে রাগ গিলে নেয়। আব্বু বলবে না বলেও 4 বার আব্বু বলেছে, বেয়াদব ছেলে কোথাকার। ট্রাই 7 কেসটি নিয়ে কাজ করছে সাইব প্রায় 6 মাস হয়ে আসলো। আগামী মাসের প্রথম সপ্তাহে কেসের চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে সময় গড়াতেই কেসটি ভারী পড়তে লাগলো তাদের উপর। কেস জড়িত সকল কর্মকর্তাদের একে একে করে সরিয়ে দেওয়া হচ্ছিল। কাউকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তো কেউ সত্যের পথ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, তো কাউকে ক্ষমতার দ্বারা সরিয়ে দেওয়া হচ্ছে। মেজর আমিন গাজী সহ 4 স্বনামধন্য কর্মকর্তাকে খুন করা হয়। আশফাক আহমেদকে রাষ্ট্রীয়ভাবে স্থানান্তরিত করা হয় বান্দারবান সেনানিবাস। বিপরীত পক্ষ এতটাই ক্ষমতাধর, তখন আশার গর্ভাবস্থায় 5 মাসে পদার্পণ করেছে কেবল। সাইব এতটাই ব্যস্ত থাকে যে কোনো দিন রাতে বাড়িতেও আসতে পারে না। তেমনি আশফাক আহমেদও। পরিবারের সুরক্ষা তখন খুবই শোচনীয়, তবে পিছু হাঁটার কোনো উপায় ছিল না। আর না সাইব পিছু হাঁটবে। আশফাক আহমেদ তখন বেশ বুঝতে পারে তারা ভুল জায়গায় হাত বসিয়েছে। সে সাইবকে বহুবার বলে যে এই পর্যন্ত যা এগিয়েছি আর না, ফিরে আসি, কিন্তু সাইব মহা তেরাসে পিছু হাঁটবে না। রক্ষক যখন ভক্ষক হয় তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। সাবেক সেনাপ্রধান জেনারেল ইফতিসাম গাদ্দাফি বাংলাদেশ সেনাবাহিনীর একজন স্বনামধন্য ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন। তবে এর বাহিরেও যে তার একটা পরিচয় রয়েছে, যেটা সাইবকে স্তব্ধ করে দেয়। চূড়ান্ত শুনানির 2 সপ্তাহ আগে সাইব বনানীতে এক মন্ত্রীর ফার্ম হাউসে অভিযান চালায়। এই ডার্ক সাইডের সকল লিড কমান্ডারদের গোপন মিটিং ছিল সেখানে। সে খানিক অবাক হয়ে যায় জেনারেল ইফতিসাম গাদ্দাফিকে সেই মিটিংয়ে দেখে। তার চেয়েও অবাক হয় যখন জানতে পারে
সেই এই সকল কিছুর লিডার। সাইফ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারে না। এতদিন যাকে সে শ্রদ্ধা করে আসতো, যার পথ অনুসরণ করে নিজের কেরিয়ার গড়েছে, সেই দেশটার শান্তি হরণ করছে। নিজেদের ওপর সাইফের ঘৃণা হতে লাগলো। যেই ক্ষমতা দেওয়া হয়েছে সাধারণ মানুষ দেশের রক্ষার্থে, সেই ক্ষমতা তাদেরই বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। মুহূর্তের মধ্যে সাইফ নিজের আবেগ অনুভূতি সামলে নিজেকে ইস্পাতে পরিণত করে, এক কঠিন সিদ্ধান্তে উপনীত হয়। সে ভেবেছিল গোড়া যদি উপড়ে দেওয়া হয় তবে সেটা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই নিয়ম এবং ওপর মহলের আদেশের বিরুদ্ধে গিয়ে সেদিন অতর্কিত হামলা চালায় সেই ফার্ম হাউসে। তার আদেশেই সেনাবাহিনীর একটা গ্রুপ ব্রাশ ফায়ার করে, যেই হামলায় উপস্থিত সকলে নিহত হয় জেনারেল ইবতিসাম গাদ্দাফি সহ। সেদিন এই চরম বিদঘুটে সত্যের সকল প্রমাণ জড়ো করে সাইফ ঘরে ফিরে আসে। শুনানির 2 সপ্তাহ আগেই সাইফ কোর্টে সাবমিট করার জন্য সকল প্রমাণ কালেক্ট করে ফেলে। কোর্টের কাছে জবাবদিহিতা করতে তারা প্রস্তুত করে নিজেদের। বিজয়ের উল্লাস বয়ে যায় সেনানিবাস সহ ট্রাই-7 নিয়ে কাজ করা প্রত্যেকটি সোলজারের পরিবারের মধ্যেও। এখন আর কোনো বিপদ নেই, গোড়া থেকেই তো সব শেষ করে দিয়েছে সাইফ। তবে সবসময় আমরা যেমনটা আশা করি তেমনটা হয় না। সাইফকে ভুল প্রমাণিত করে কোর্টের শুনানির 1 সপ্তাহ আগে থেকেই পরিস্থিতি কেমন উল্টে যেতে থাকে। আনন্দ উল্লাস শোকে পরিণত হতে থাকে। হঠাৎ করে সাইফের মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বান্দারবান সেনানিবাসে থাকা অবস্থায় আসফাক আহমেদের ওপর হামলায় ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়, শুধু ডান হাত আর বাঁ পায়ে ফ্র্যাকচার হয়। সে পুরোপুরি অচল হয়ে পড়ে সেখানে। সাইফ কোন দিক থেকে কোন দিক যাবে ভেবে ওঠার আগেই ওয়ালিউল্লাহর ছোট বোন নিখোঁজ হয় এবং পরের দিন তার ওয়ালিউল্লাহর ছোট বোনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া। সব মিলিয়ে সাইফ বিধ্বস্ত, এলোমেলো হয়ে ছুটছিল দিকবিদিক উদ্ভ্রান্তের ন্যায়। জেনারেল ইবতিসাম গাদ্দাফিকে তো মেরে ফেলা হয়েছে, তবে এখন আবার কারা করছে এগুলো, সেই খোঁজে সেনাবাহিনীর ফের তৎপর হয়। তবে সময় তাদের সঙ্গ দেয় না। সাইফ নিজ কর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে পরিবারের দিকে নজর দিতে ভুলে যায়। দেখতে দেখতেই কোর্টের শুনানির দিন এসে যায়। সাইফ দৃঢ় চিত্তে নিজ জায়গায় স্থির থাকে। শিয়াশাকে 5 বছর বয়সে প্রি স্কুলে ভর্তি করা হয়। গতকাল তার পরীক্ষা শুরু হয়েছে। আশার শরীর আগের তুলনায় অনেকটা ভারী হয়েছে। টুইন বেবি ক্যারি করা, উপরন্তু আশা সংবেদনশীল, নরম, উঠতে বসতে চলাফেরা করতে তার খুব কষ্ট হয়। তাই গার্ড এবং একজন ন্যানি তাকে রোজ স্কুলে দিয়ে আসে নিয়ে আসে। পরীক্ষার সুবাদে স্কুলের সকল বাচ্চাদের মা বাবা তাদের সন্তানদের স্কুলে নিয়ে আসে, কিন্তু শিয়াশার সাথে কেউ যায় না। এটা নিয়ে শিয়াশার প্রচুর মন খারাপ হয়। তার বাবা মা কেন যায় না তার সাথে? গতকাল বাসায় এসে এটা নিয়ে প্রচুর কান্নাকাটি করেছে শিয়াশা। মাকে রাগান্বিত গলায় বলে,